যাও বাবা বিপদ থেকে গেছে ভালোই ভালোই এই বিয়েটা জিতে যাওয়ায় আমি এত আনন্দ পেয়েছি যে হাজারবার হিসেও যে আমি আনন্দটা প্রকাশ করতে পারছি না এমন ভাষায় প্রকাশ করতেই পারছি না। কাল এখানে আসার পর থেকে হাসি আনন্দ দিয়ে দুঃখটাকে চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু এবার যে আস্তে আস্তে ভয়টা জেগে উঠছে দাদা। দাদা এখন শুরু আমার কপালে শুনবে তো? আরে কেন শুনবে না, কেন শুনবে না? আমি কল্যাণের সাথে খুব ভালোভাবে মেলামেশা করেছি, তাহলে আমি বুঝতে পেরেছি সে এফিশিয়েন্ট এবং সে অত্যন্ত ব্রিলিয়েন্ট। না না না, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আমি তার সাইকোলজি স্টাডি করে বুঝেছি যে সত্য ভীষণ 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 খুশি হয়েছে। তার খুশির জলসা ঘরে বিষাক্ত বিষ ছড়িয়ে পড়বে না তো দাদা? কেন কেন তুই উল্টো কথা ভাবতে বলতে হবে না? তোর অতীত জীবনের ঘটনা তো আলোচিত হয়ে গেছে, তাই অতীতের ভাবনা ভেবে তুই ভবিষ্যৎ জীবনে দুর্বল করিস না। কিন্তু কোনো ক্রমে যদি সেই অতীত ঘটনাটা জানাজানি হয়ে যায় দাদা? আচ্ছা ভাবি জানাজানিটা হবে কি করে বল? আমি ছাড়া তো এই বিয়ের ব্যাপারটা কিন্তু জানি না। কিন্তু তোমার বন্ধু দীপঙ্কর ডাক্তার সে তো জানে। দীপঙ্কর সে তখন উত্তরবঙ্গে আর উত্তরবঙ্গে এখন খবর কন্যা ওই বাংলাটা হয়তো কন্যাস্থানের কাজে আত্মনিয়োগ করেছে। আরে বাবা তোমার তো এখানেই থাকে, সে তোমার যদি কোনো ক্ষতি করে দেয় দাদা? গুলি করে মারবো সেই রাস্তাকে। যে জানোয়ার আমার বোনের একবার ক্ষতি করে আবার ক্ষতি করার চেষ্টা করবে, তাকে আমি এমন শিক্ষা দেবো যাতে সে পথে পা না বাড়ায়। দাদা আর তাকে আমি এমন শিক্ষা দেবো যে সে কোনোদিন পা বাড়াবে না। চিৎকার করো না। চিৎকার করবো না কেন? চিৎকার করবো না? যে জানোয়ার আমার বোনের একবার সর্বনাশ করে আবার সর্বনাশ করবে, তাকে আমি সহজে ছেড়ে দেবো না। তাকে হয় আমি গুলি করবো, মানে পুলিশের হাতে ছেড়ে দেবো। পুলিশের হাতে তুলে দিচ্ছেন বললাম দারুণ বলেছ ভাই, দারুণ বলেছ। তোমাকে আমি তুলে দেবো না, তোমার হাতে তুলে দেবো আমার বোন অঙ্গনা। এই অঙ্গনাকে অটো ভাই অটো আমি আমার বোন অঙ্গনাকে তোমার হাতে তুলে দিয়েছি, তাই তোমার হাত তোর ধরে আমি অনুরোধ করছি ভাই, তুমি তাকে যেন কষ্ট দিও না, তাকে যেন কোনোদিন ভুল বুঝবে না ভাই। ভুল বুঝবে কেন? আমি গেলে বললাম তো আমার ভুলটা সন্তানই নয়, আর ওর জীবনের নির্ভুল পদক্ষেপ। ও বললাম আজ থেকে শুধু আর তুমি শুধু এ বাড়ির বলো, আর আজ থেকে তুমি হলে এ বাড়ির মেয়ে। এসো মাম এসো, আমাদের এই দৃশ্যটা দেখতে যাও সবাই, তোমরা সব দেখে যাও। আমি কাকিমাকে দেখে এই সুন্দর দৃশ্যটা দেখিয়ে বলি, দেখে যাও এই সুন্দর দৃশ্যটা আমি আমি দূর থেকে মধুর দৃশ্য দেখে খুব খুশি হয়েছি। এটাই হবে মমতা, এটাই হবে। এই বীরেশ্বরের দৃষ্টি আমাকে তোমাকে বুঝতেই হবে। আমি এতদিন তো তুমি মুখ বন্ধা হয়ে বসেছিলে, এবার তুমি ওই মঞ্জুরির বদলে অঙ্গনাকে পেয়ে তুমি খুশি হয়েছো তো? খুশি হয়েছি তো?
আপনি ওদের নিয়ে যান আর আমি বাড়ি চলে যাই। চলে যাবে? হ্যাঁ কাকিমা। যাওয়ার সময় বলে যাচ্ছি যে আমার বোন অঙ্গনা সংসারে কিছু বোঝে না, কিছু জানে না, হয়তো অনেক কিছু ভুল করে ফেলবে, ভুল হয়ে যাবে। তাই আপনার কাছে অনুরোধ কাকিমা, আপনি আর ওই কাকাবাবু যেন আমার বোনের সেই ভুল ক্ষমা করে দেন। দাদা, এই অঙ্গনা, তোর ভয় কিসের? ভয় কি? তুই দেবীর মতো শাশুড়ি পেয়েছিস, শ্বশুর পেয়েছিস, আর কল্যাণের গুণের কথা বলে তারা বিব্রত করবো না। এই শ্বশুর, শাশুড়ি, স্বামী, দেবর, ননদকে নিয়ে সুখে শান্তিতে সংসার করে বলবে, সুখে শান্তিতে সংসার কর। আমি আশীর্বাদ করে গেলাম রে, আশীর্বাদ করে গেলাম। ভাই আমি তার প্রতিনিধি হিসাবে আপনাদের আমাকে দেখে আপনারা সবাই এমন করে চলতে দিলেন কেন? আপনারা একে অপরের দিকে তাকিয়ে আপনারা কি ভাবছেন বলে না না, এটা অবাক হওয়ার কিছু নেই। আমি আমার পরিচয় দিচ্ছি, শুনো। আমি গ্রিন ভিউ নার্সিং হোমের সিনিয়র সিস্টার মিসেস মন্ডি। চিনতে পেরেছি ভাই? চিনতে পেরেছি? আরে সেই যে সেটা মন্দির প্রাঙ্গণে আপনার সাথে আমার দেখা হয়েছিল। আপনি বলেছিলেন ওই খেলার দোকানটা কোথায়, কত দূরে? ওই মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে ভাই, মনে পড়ছে। আপনার বাচ্চাটা ভালো আছে? ভালো আছে, খুব ভালো আছে। যাচ্ছে কথা মিস্টার বোস এবং মিসেস আপনারা অমর করে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছেন কেন? দুরুন দুরুন, আপনারা সবাই মাথা নামিয়ে ভালো করে চেয়ে দেখুন। আর আপনি একটা কথা শুনে রাখুন, পৃথিবীর বাতাস যতই দূষিত হোক না কেন, ফুল ফোটার জন্য সঠিক বাতাসটা কিন্তু ঠিক ফুল অর্জন করে দেয়। আপনারা দাঁড়ান না, চলে যাবেন না, অন্তত ভদ্রতাটুকু মেনটেন করেছে। আমাকে নববধূর হাতে গীতিগুলির উপহারটা তুলে দেওয়ার সুযোগ করে দিন। এই নাও ভাই, এটা ডাক্তার হোসেনের পাঠানো উপহার। আর এটা হলো আমার নিজস্ব উপহার। কোন এক সময় আমার একজন অতি প্রিয়জন আমাকে এই আংটিটা উপহার দিয়েছিল। তাই মিসেস রায় আর মিস্টার ঘোষ, আপনিও শুনুন, সেই আমার ভালোবাসার মানুষটার আংটিটা আজ আমি আপনার দিয়ে আমলে পরিয়ে দিলাম। আর সেই সঙ্গে আপনার হাতে দিয়ে গেলাম এক বোঝা রজনীগন্ধা, হাতে দিয়ে বললাম আমি চলিলাম। বেশ কিছু সময়
এক বছর হলে আমার সাথে তুলে দিয়ে মন্দিরের প্রধানমন্ত্রী আমাকে অপমান করে চলে গেল। লজ্জায় মাথা হেট করে দাঁড়িয়ে থাকলো আমার মা বাবা ভাই বোন। আমার দেওয়া সেই আংটিটা আমার স্ত্রীর হাতে ঘুরিয়ে দিয়ে সিন থেকে এমন একটা ক্লাইম্যাক্সে করে তুললো যেন মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে মাথা ঘুরে পড়ে যাবে। ভাবছিস মা বাবা ভাই বোন কোনো কথা বলেনি, কথা বললে জন্মনার কাছে আমরা সবাই ধরা পড়ে যেতাম। আর ধরা পড়ে গেলেই কি ভয়ঙ্কর ঘটনাটা ঘটতো। প্রতিশোধ নেব শয়তানি মঞ্জুরি, তোমার আজকের আচরণের আমি চরম প্রতিশোধ নেব। মঞ্জুরিদের কথাটা এখনো ভাবছো বুঝি? মঞ্জুরি আসলে তাকে আমি তো কোনদিন চোখেই দেখি। তাহলে তাহলে সে যখন এই কথাগুলো বলছিল তখন তোমরা সবাই মিলে মাথা নামিয়েছিলে কেন? ওই ভদ্র মহিলার কাণ্ড কারখানা দেখে আমাদের বাড়ির শুধু লোক সবাই অবাক হয়ে গেছে। আমি কিন্তু অবাক হইনি। কেন? কারণ কারণ আমি তো তাকে আগে থেকেই চিনি। ওই সব আদিবাদী মেয়ের সাথে ভবিষ্যতে কোনদিন আলাপ করতে যাবে না। তাহলে কি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে? রহস্যটা ফাঁস হয়ে গেলেই অন্ধনার কাছে আমি ধরা পড়ে যাবো। আমার আমার অতীতের ঘটনাটা যদি জেনে ফেলে, না না, তখন তখন কিন্তু এই ঘটনাটাই এদের সবার উপর চাপিয়ে দেবো। তারপর কল্যাণকে তো বেশি করে চেপে ধরবই। অন্ধনা বুঝতেই পারেনি যে মঙ্গুলির সাথে আমার আগে প্রেম ছিল। আরে বাবা, ও তো জানতেই পারেনি যে আমি বিয়ের আগে মা হয়েছিলাম। আমি এখন অন্ধনাকে জড়িয়ে ধরে আদর করে মঙ্গুলির ঘটনাটা একদম মন থেকে মুছি। এই মোনা, বলো জানো কি তোমাকে দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে তোর? যেন আকাশের চাঁদ এখানে নেমে এসেছে। তাই বুঝি? বুঝি চাঁদনিকে দেখে যেন চাঁদ মনে হয়। তাই? ওই চাঁদনিকে দেখে লেগে উঠলো চাঁদ গোলাপে। সকালে অঙ্গনার ফোনটা পাওয়ার পর থেকে আমার ব্রেন তেমন কাজ করছে না। মনে হচ্ছে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। না 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 না, আমি ভাবতে পারছি না যে কাল আমি ওই ফুলসজ্জার বাড়ি থেকে ফিরে আসার পরেই সেখানে উপস্থিত হয়েছিল সেই মঞ্জুরির কাছে আমার অঙ্গনার সেই কুমার বাড়ির বাচ্চাটা বড় হচ্ছে। ভাবতে পারছি না দীপঙ্করটাকে এত বড় এগিয়ে পেয়ে গেছে, আমি ভাবতেই পারছি না। তুই যে মঞ্জুরিকে মানন্দ থেকে এখানে নিয়ে এসেছিস, সে ভোটটা তুমি আগে আমাকে জানাচ্ছি কেন? এখন যদি অঙ্গনা
তাহলে তাহলে তার কি অবস্থা হবে ভেবে দেখেছিস? না 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 ভাবতে পারছি না, ভাবতে পারছি না। আমার মাথাটা যেমন যেন ঘুরছে, আমার শরীর কাঁপছে। কাঁপবে না কেন, কাঁপবে না কেন? আমি আমি এ কথাটা কাউকে বলতে পারছি না, আমি কাউকে বলতে পারছি না। এদিকে এদিকে মাদলটা উনি পাঠিয়েছে আমার এই কথাটাকে ডাকতে। আমিও জীবনকে ফোন করেছিলাম, কিন্তু কে যেন বললে যে ডাক্তারবাবু এখানে নেই, তিনি গেছেন তার মামাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে। তাহলে তাহলে আমি এখন কি করি, কি করবো? না না না, আমি ভেবে পাচ্ছি না, ভেবে পাচ্ছি না। আনন্দা, 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 এক গ্লাস জল, আনন্দা, এক গ্লাস জল। জানো আনন্দা, এই কথায় না আমার এই বুকটা ফুটে যাচ্ছিল, মনে হচ্ছিল এই বুকটা ছুঁয়ে দিলে আমার এই কথাটা লিখছে না। আরে তোমার কি হলো বলো তো? আরে অঙ্গনা দিদি ভাইয়ের ফোনটা পাওয়ার মাত্রই তুমি যে বলতে পাক পাক করে যাচ্ছ। আরে কি থেকে কি হলো সে কথাটা কিন্তু তুমি আমাকে বলছো না। কি করে বলবো আনন্দা, কি করে বলবো? এই কথাটা যে তোমাকে বলা যাবে না আনন্দা। কি এমন কথা যে তুমি আমাকে বলতে পারছো না, পারছি না আনন্দা, পারছি না। আমি হয়তো কোনো দিনও তোমাকে এই কথাটা বলতে পারবো না। আরে কি বাজে কথা বলছো? তোমার জীবনে এমন কোনো কথা নেই যে তুমি আমাকে বলো। আচ্ছা, তুমি তুমি আর অঙ্গনা যেদিন সেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলে, সেই মন্দিরে যেদিন এক ভদ্র মহিলার সঙ্গে দেখা হচ্ছিল, সেই ভদ্র মহিলার দেখতে কেমন ছিল? খুব সুন্দরী আচ্ছা, তার বিয়ে হয়েছে না হয়নি না কুমারী? বিবাহিতা, বিবাহিতা? তার একটা বাচ্চাও আছে। বাচ্চা আছে ঠিকই, বাচ্চা আছে ঠিকই, কিন্তু সে তো বিবাহিতা নয়। তাহলে হয়তো হয়তো পরে বিয়ে হয়েছে। না 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 না, ব্যাপারটা কেমন যেন এলো মেলো হয়ে যাচ্ছে। না 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 না, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। তাহলে আসল সত্যটা কি? বাবুরা, সেদিন কি সেই বাচ্চাটা মন্দিরের সঙ্গে নিয়ে এসেছিল? না, ছেলেটা ছিল ওই মন্দিরে পুজো দিতে। আদিত্য অত সকালে গাড়ি নিয়ে বেরিয়ে যাও, তাহলে বাচ্চাটা থাকবে কোথায়? তাহলে 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 মঞ্জুরি সেই মঞ্জুরি নয়, দীপঙ্কর হয়তো ওই মঞ্জুরি নামে অন্য কোন একটা নাচকে অঙ্গনাদের বাড়িতে পাঠিয়েছিল, তাদের সেই কেন্দ্রীয় উপহার পৌঁছে গেছে। আরে আশ্চর্য বাচ্চা। এই ফলটা পান করতে গেলে তুমি শুরু হয়ে বকবকি করে যাচ্ছ। আর মঞ্জুরির নামটা শুধু উচ্চারণ করে যাচ্ছ। আচ্ছা, মঞ্জুরির মেয়েটা কে? সিস্টার অবস্থা, সে এক সিস্টার। ওই আমার বন্ধু দীপঙ্করের নার্সিংহোমে সে কাজ করতো, আর তার সঙ্গে সেই কারণে আমার একটা বিশেষ অবস্থায় আলাদা। আরে কে আলাদা না প্রেমালা? কি বলে বাবা? আরে তোমার সঙ্গে না আমি ইয়ার করছিলাম। এখন বলো, অঙ্গনা দেবী ভাই ফোন করে তোমাকে কি কথা বলেছে? সে বলেছে, জানো বালন্দা, সে বলেছে যে ওই মঞ্জুরি নামের মেয়েটাকে দেখে বীরেশ্বর কাকা, মমতা কাকিমা, মঙ্গল শিবানী, এমনকি কল্যাণ পর্যন্ত খুব দেখার মতো চমকে ওকে মাথা ভাঙিয়েছিল। তার অনেক প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি। শুধু তাই নয়, তবে ওই ওই ভদ্র মহিলা তার প্রিয়জনের দেওয়া একটা আংটি অঙ্গনার হাতে পরিয়ে দিয়েছে, এবং শেষকালে শেষকালে দুজনের হাতে এক গোছা রজনী গঙ্গা তুলে দিয়ে গামতে গামতে বেরিয়ে গেছে। কিন্তু সেই মেয়েটা কোথায় গেল? তা তুমি জানলে কি করে? অঙ্গনা যে আমাকে বললে, বাবা, অঙ্গনা যে বললে কি বললে? বললে বললে জানো দাদা, আমার শ্বশুর বাড়ির সবাই চেনে কিনা জানি না, কিন্তু আমার আর বাদলদার সঙ্গে
মন্দিরে পুজো দিতে গিয়ে ওই ভদ্র মহিলার দেখা পেয়েছিল। ছি 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 ছি। আরে মেয়ে মানুষের সঙ্গে মেয়ে মানুষের দেখা হয়েছে, তাহলে এতে ছিছি করার কি আছে? এমন সব কথা বলো না যার কোনো মাথা নেই, মুন্ডু নেই। কলেজে সাহিত্য পড়িয়ে পড়িয়ে সত্যি তোমার মাথাটা একেবারে গলমাল হয়ে গেছে। তাহলে এইটুকু ব্যাপারটাকে না কেউ এত বড় করে দেখে না। একটু শুরু হয়ে এখানে বসো, পরিবেশ দাও, এখনই ডাক্তার কে মঞ্জুরি, আরে কোথাকার মঞ্জুরি, আরে কোথাকার মঞ্জুরি? এ কথা যে আমি কিছুতেই তোমাকে বলতে পারছি না বাদলদা, এ কথা যে তোমাকে আমি কিছুতেই বলতে পারছি না। প্রায় থেকে 6 বছর আগে আসল ঘটনাটা তোমাদের আমি চেপে গেছি বাদলদা। তোমরা তো কেউ সেই ভয়ঙ্কর ঘটনার কথা জানো না, এমনকি অন্যরাও জানে না যে তার অতীত কালের সেই পুরনো কালের বাচ্চাটা মারা যায়নি। সেই বাচ্চাটা মানুষ হচ্ছে সেই মন্দিরের কাছে। আমি যাবো, আমি দীপঙ্করের কাছে গিয়ে আজ জেনে নেবো এই মঞ্জুরি কি সেই মঞ্জুরি, সে মঞ্জুরির কাছে আমার বোনের কুমারী কালের বাচ্চাটা বড় হচ্ছে, নাকি এ মঞ্জুরি অন্য কোনো মেয়ে। আপনি কি কেন দিত? কিন্তু আমি কিনবি না, তুমি এসেছেন ডক্টর সুমন্ত রায়। আপনার ভাইয়ের হাতের কথায় আমি আমার ট্রিটমেন্ট করতেছি, বলুন আপনার কি হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এই গ্রিন ভিউ নার্সিং হোম থেকে এসেছেন তখন আপনার কাছ থেকে সব কথাটা জানতে পারলেই আমার সব রোগ সেরে যাবে। আপনি কি ঘটনা বলতে যাচ্ছেন? আমি জানতে চাইছি কি ব্যাপার? আপনার কোন দিকে খুব আনন্দিত মনে হয়? exactly ডাক্তার রায়, exactly I am too much panic ডাক্তার রায়, বিশ্বাস করুন আমার মাথাটা আর সেই জন্য তো আপনার ভাই অভিজিৎ বাবুর মুখে সেই কথা শুনে আমি নার্সিংয়ের সমস্ত কাজ ফেলে রেখে আপনার কাছে ছুটে চলে এসেছি। খুব ভালো করেছেন ডাক্তার রায়। আচ্ছা ডাক্তার রায়, আপনি কি বলতে পারেন ডাক্তার দীপঙ্কর সেন মালদহ থেকে এখানে এসেছেন কতদিন হলো? বেশ কিছুদিন হলো। আচ্ছা, তিনি মালদহ থেকে আসার সময় মঞ্জুরি নামে কোন মহিলাকে সঙ্গে নিয়ে এসেছেন? হ্যাঁ, শুধু মঞ্জুরি নয়, সাথে জনি বলে একটা কম বয়সী কম্পাউন্ডারও বসে মঞ্জুরির বাচ্চাটা কেমন আছে? কেন বলুন তো? আপনি মঞ্জুরি এবং তার বাচ্চার সম্পর্কে এত কথা জানতে চাইছেন? না কেন কোনো উত্তর নেই ডাক্তার ভাই, কেন কোনো উত্তর নেই, কারণ এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আরে এত তিনি বুঝতে পারলাম যে ওই সখী লক্ষ্মী মঞ্জুরি দেবীর প্রতি দেবতা থেকে ডাক্তার রায়ের কাছে তেমন কিছু বিশেষ আগ্রহ প্রকাশ করে ধরবে না, শুধু জেনে নিতে হবে যে মঞ্জুরি কি সেদিন অঙ্গনাদের পুরসজ্জা রাত্রে ওদের বাড়িতে গিয়েছিল? প্রফেসর মঞ্জুরির সাথে অবৈধ মেলামেশার ঘুরে ঘুরে বাচ্চারা পাওয়া হয়েছে বলে কায়দা করে ব্যাপারটা গোপন করে রেখেছি। আচ্ছা ডাক্তার রায়, আপনি কি বলতে পারেন মিস্টার বীরেশ্বর বসের ছেলের বিয়ের পিটি হয়ে রাত্রে ওই মঞ্জুরি কি সেখানে উপস্থিত ছিল? কেন আপনার কাছে পারমিশন নিয়ে যায়নি বুঝি? কেন সে আমার কাছে পারমিশন দেবে? আরে নিখিলেশ বাবু, জানেন তো পা আর পাড়া কোনোদিন চাপা থাকে না। একদিন প্রকার পারে চাউমিন চিলি চিকেনের মতো মন্দির ভাই আপনার অবৈধ টেবিলে বসে অনেক খেয়ে ফেলেছে। তাই অনিবার্য কারণ বলতো আমরা এবং ওই মন্দির যদি আপনি আপনার প্রিয়তমা মন্দিরের সাথে দেখা করতে আমি আপনাকে এই ডাক্তার রায় ফিরে একটা করে নিয়ে বিদায় টাকা দিয়ে আমাকে
করতে, তাহলে কি আবার আমি কোনো অন্য বিপদে জড়িয়ে পড়বো? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমাকে যেমন করেই হোক এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্য সেই টাকা নিয়ে ওই মঞ্জুরির কামানে যেতেই হবে। আমি যাবো, আমি মঞ্জুরিকে কাছে যাবো, আমি তাকে গিয়ে বলবো, মঞ্জুরি তুমি আমার বোনের বাচ্চার দায়িত্ব নিয়ে তুমিও আমার কাছে বোন হয়ে গেছো। বোন তাই তুমি এই টাকাগুলো নিয়ে আর আমার বাচ্চা বেবিকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। অনেক কি অদ্ভুত লোক এই লবের খায়, কোনো না কোনো রুগী থেকে উনি থাকতে ভালোবাসে। তবে ও মঞ্জুরিকে খুব ভয় পায়। কদিন ধরে কি হয়েছে মঞ্জুরি কে জানে। ওই সেদিন বিয়ে বাড়ি থেকে আসার পর ভালোভাবে কারোর সাথে কথাই বলছে না। কি করে তোমার মন্দির কথা বলবে তুমি? কারণ তার গোপন ভালোবাসার এক ফোঁটা দুধে এক ফোঁটা গোমূত্র পড়ে গেছে যে। কি বলতে চাচ্ছেন আপনি? আরে মঞ্জুরি যে সেদিন বিয়ে বাড়ি থেকে চলল, সেটা তো নতুন আমি জানতে পেরে গেছি। আশ্চর্য লোক আপনি। আপনি যেন তেন ভাবে ওই জ্যান্ত মাঝে বোকা পেয়ে ছাড়বে। এভাবে পোকাগুলো মারছকে জ্যান্ত করে তুলবো। ও তাই বুঝি আপনি সারাদিন মঞ্জুরির পেছনে ঘুরঘুর করতে থাকেন। চলে একটা কথা বলি ডাক্তারবাবু, আপনি একটু তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন, তাহলে ওই মেয়ে দেখলে আপনার ভালো লাগা রোগটা সুস্থ হয়ে যাবে। আরে বাবা, তোমার দেখি আমার মাগুর মাঝের মতো কাটা বিঁধে গেল। কোথায় সুমন্ত রায়কে তার কিনে না, কিনে না। আমি কে? এখন ওই মঞ্জুরির সাথে দেখা করে তার গোপন ভালোবাসার ওই শরীর মনোযোগটা একটু ভালো করে গুলিয়ে দিয়ে আসি। আর একটু সাবধানে নাড়বে। একবার সীমান্ত আরে আসুন, আসুন, আসুন। জলের ভিতরে পাথর থাকলে পায়ের নুন ছালটা উঠে যেতে পারে। আপনাদের কি হয়ে যাচ্ছে বাবু? আরে শুনলাম বিয়ে বাড়ি থেকে আসার পর থেকে তার নাকি শরীর খারাপ। আপনি যাবেন নাকি আমার মেয়ের হাতের নাড়ি ধরে পরীক্ষা করে জেনে আসবেন সে কোন জাতের নারী। তার মেয়ে কিন্তু বেশ মনে লাগে। আর সেই জন্যই তো মঞ্জুরি বলেছিল ডাক্তার সুভদ্র রায়ের গলায় দড়ি দিয়ে মরা উঠে। ব্যাপারটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কি করবো বলো? সব সময় যে আমার মেয়েকে জ্বালাতন করছে একটা অদ্ভুত রকমের যন্ত্র। চোখ কুড়তে কুড়তে সাপ বেরিয়ে পড়ে কিন্তু সাপ। আপনি বোধহয় ভুলে গেছেন সুমন্ত রায়, এই আমি হচ্ছে মঞ্জুরির তো বাপ হয়ে এর বাপটাকে কিভাবে টাকা দিয়ে রেখেছেন আপনি? সেই বাপের বাপটা যদি আপনি বলে দিতে পারতেন তাহলে খাতাটা আমি খুলেই রাখতাম। আরে আমি কি তুমি জানতাম যে ওই প্রফেসর নিখিলের তরুণ দ্বিতীয় মুখে স্ত্রী ওই আপনাদের মেয়ে? কি বললেন? যা সত্যি আমি তাই বলেছি। আপনার ব্যাপারে যতদিন গোপন করে রাখার চেষ্টা করুন, ওই সেখানেই আমি জানতে পেরেছি এই চরিত্রহীন নিখিলের বাবুই আপনার নাতির বাবা। বাবা তুমি একটু সরে যাও তো বাবা। আমি ওই বিরল চরিত্রের মুখোশ পরা ওই মিস্টার রায়কে আমি তার মুখোশটা টেনে কেটে খুলে দিয়ে প্রমাণ করে দিই যে আপনি এই আদিম যুগের মানুষের কুয়া থেকে বেরিয়ে আসা একটা আদিম হিংস্র একটা শিল্পাঞ্চি।
খাইয়ে দেবো। আমি কিন্তু আপনার সুগন্ধের প্যাকেটটা চিপস সবার কাছে ফিরিয়ে দেবো। আরে মিলিয়ে কি আর কাঁঠাল পাকানো যায়? তোমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ রাত্রে সকলে জানে তোমাকে না আমি ফুলের মতো ভালোবাসি। আরে তোমার প্রতি যে আমার অন্য দুর্বলতা আছে না, তার কোনো প্রমাণ নেই। কিন্তু আরে তুমি যে ওই নিপীড়িত অবলক্ষিতা, তার প্রমাণ আমি আজ সকালে পেয়েছি। Get out! Get out! I say you get out! না মঞ্জুরি, এত সহজে আমি আউট হয়ে যাব না। তোমার এই জন্মনের রক্ষক এই তো গেল আমাদের সভা থেকে। বাঁচাতে পারবে না, এই আমি পেয়েছি আপনাকে। ডাক্তার সুমন্ত রায়! শুনুন ডাক্তার, এদিকে আমার কথা শুনুন। আরে একেবারে তোমার কাছাকাছি। ঠিক এই মুহূর্তে আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনার নাম রোগ পাশাপাশি কোনো কোনো জ্ঞান নেই। তোমাকে নিয়ে আমি না প্রেমের বন্যে বইয়ে দেবো। কি বলেন আপনি? ঘন্টা হয়ে কুকুরটা আমাকে কি কথা বলে গেল? আমি নিখিলেশ বাবুকে আমি তো দুঃখিতা। আমি কি ওই চিন্তার করে জানোয়ারটাকে বলে দেবো? ওরে জানোয়ার! ওই নিখিলেশ বাবুর পত্নী আজ আমার কাছে মানুষ হচ্ছে। ওই নিখিলেশ বাবুর পত্নী। তাহলে আমার বোন অঙ্গনার যে সমস্ত ভাবনা চিন্তা স্বপ্ন শেষ হয়ে যাবে, বলবে শেষ হয়ে যাবে। নিখিলেশদা, আর তবে তাকে চরিত্রহীনা বলে ঘুর ঘুর করে তাড়িয়ে দেবে, বলবে তাড়িয়ে দেবে। আর মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। না নিখিলেশদা না। তাদের প্রীতি ভোজে মন্দির জগৎ করে জানতে পেরে পাগলের মতো ছুটে এসেছি। আপনি সামনে বসে নিখিলেশদা। এছাড়াও আরেকটা খারাপ খবর আছে। হ্যাঁ, সেই খবরটা প্রচার করতে চাইতে ওই ডাক্তার সুমন্ত রায়। হ্যাঁ, ওই কালকে সুমন্ত রায় আজ সকালে আমাকে দেখতে গিয়ে অনেক আগে বাজে কথা বলেছে। একটু আগে সে আমাকে কি কথা বলে গেছে জানেন? কি বলে গেছিল? সে বলে গেছে দেবনাথ আপনার সন্তান। মন্দির আর আমি নাকি আপনার রক্ষিতা। কোথায় প্রথম মানুষ জন্মেছিল বলতে অরঙ্গেরি? কে সৃষ্টি করেছিল এই ভয়ঙ্কর মানুষ জাতটাকে? তুমি যদি বলতে পারতে, এই সুদী দর্শক মণ্ডলী আপনারা যদি বলতে পারতে, তাহলে আমি আর কাছে জিজ্ঞাসা করতাম, এই যে মানুষের স্রষ্টা কতখানি ভ্রষ্টাচার দিয়ে তুমি মানুষ সৃষ্টি করেছো। কেন ওনাদের চোখে দিয়েছ অসুর দৃষ্টি? মানুষকে যদি পশু থেকে আলাদা করেই সৃষ্টি করেছো, তাহলে
মানুষ হলো না। আপনি শান্ত, আপনি গেলেন, আপনি খুব শান্ত। শান্ত শান্ত তো আমাকে হতেই হবে বোন, শান্ত তো আমাকে হতেই হবে। ওই মানুষের দেওয়া মিথ্যে বন্ধ তো আমার মন থেকে মুছে ফেলতেই হবে। কারণ কারণ সবার আগে যে আমাকে রক্ষা করতে হবে আমার বোন, সেই অমরার মান সম্মান। তাই তো ভোর থেকে আমার একটা অনুভব করুন। বলুন, বলুন আপনার কি অনুরোধ? আমার ভাগ্নে দেবকে নিয়ে দেবকে নিয়ে তোমার বাবার সঙ্গে তোমাকে আমাকে যত শীঘ্র সম্ভব এই নার্সিং হোমের চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। এই আপনি কি কথা বলছেন? কি বলছেন দেখে রে তোমাকে? আপনি কি বলছেন? আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বন্ধুর মাথা খারাপ না হলেও মাথা খারাপ হতে আজ যে বেশি দেরি নেই আদিত্য বাবু। তুই গ্রামের বাড়ি থেকে কখন ফিরলি? এক ঘন্টা আগে। আচ্ছা দীপঙ্কর, তুই কি এই দুর্ঘটনার কথা কিছু শুনেছিস? হ্যাঁ। হ্যাঁ, ডাক্তার দাদা আসার পরে আমি ডাক্তার দাদাকে সব কথা বলেছি। তুমি বলেছো? তাহলে দীপঙ্কর এখন কি হবে? ভগবান কপালে যা লিখেছেন তাই তো হবে রে। বাচ্চা ছেলের মতো কথা বলবি না দীপঙ্কর। উনি তো তোর এই ভাগনা দেবুর জিওপ্যাটারে নিয়ে গেলে। তা না হলে একটা সামান্য ঘটনা নিয়ে তুই এত উত্তেজিত হয়ে আমি উত্তেজিত হয়ে উঠেছি দীপঙ্কর, উত্তেজিত হয়ে উঠেছি। এই বিপদটা যদি আমার না হয়ে তোর হতো দীপঙ্কর, তাহলে তাহলে তুইও আমার এরকম উত্তেজিত হয়ে উঠি। বলতে চাস তুই নাকি রে? চাই আমি এই ব্যাগে করে বেশ কিছু টাকা নিয়ে এসেছি। এই টাকা সমেত ব্যাগটা আমি মন্দিরে তুলে দিচ্ছি। তুই শুধু ওই মন্দিরকে আর আদিত্য বাবুকে এখান থেকে চিরকালের মতো আমার ভাবনা দেবকে নিয়ে চলে যেতে বলবে। নিখিলেশ বাবু, আজ এত দিন পরে আপনি আমাকে টাকা দিতে চাইছেন। দেবকে নিয়ে এখান থেকে চলে যেতে বলছে মাত্র 50,000 টাকার বিনিময়ে। আমি তো আপনার সঙ্গে কখনো কোনোদিনও প্রতারণা করিনি। যেদিন আপনার বোনের সঙ্গে দেখা হয়েছিল, আপনার বোনের প্রীতি ভোজে আমি গিয়েছিলাম, সেই দিন তো সেই প্রীতি ভোজের উপহার দিয়ে আপনার বোনের ঘরে ঘরে আমি বলে আসিনি যে আপনার বোনের ঘরে সন্তান দেব আমার কাছে মানুষ হচ্ছে। আপনি চিনেন না, আমার বাবা ছাড়া কেউ জানে এই মন্দিরের মুখে কত ব্যথা, কত যন্ত্রণা লুকিয়ে আছে। আপনারা কেউ জানেন না সেদিন কত অবাক কান্নায় কেঁদে আমার নারী জীবনের স্বপ্ন বর্ষা আমি মঞ্জুরি। তাই তো সেদিন এক জাদুকরীর মতো আমি সবার সঙ্গে বিভিন্ন মেয়ের মতো অভিনয় করে এসেছিলাম। যদি আপনি জানতে পারতেন তাহলে 50,000 টাকা নিয়ে আপনি আজ আমাকে অপমানিত করতে পারতেন না। তুই টাকা ভর্তি ব্যাগটা নিয়ে এখান থেকে চলে যাবে দেখলে তোর সঙ্গে আমার শেষ হয়ে যাবে। বন্ধুত্বের হিসাব লিখে বন্ধুত্বের হিসাব লিখে শেষ হবে বলবো কেন শেষ হবে? আমি চলে যাচ্ছি তবে আমাকে আর কখনো কোনোদিন আমাকে নিয়ে আপনারা তবে কিন্তু কোনো প্রশ্ন করবেন না। যে সত্যের ঘরে আজ কখনো কোনোদিনও আমি সেই সত্যকে প্রকাশ করিনি, এই সত্য কখনো কোনোদিনও আমি কারোর কাছে প্রকাশ করবো না। আর কেন জানেন? আপনারা ভাবনিকে যে আমার মনের সন্তান ঘর এক মালিকের মতো করে বসিয়ে দিয়েছি, হৃদয়ের এক মায়ার বন্ধনে বেঁধে দিয়েছি। সেই মালিকের পরিচয় তুমি আমাকে ক্ষমা করে বল। তুই আমাকে ক্ষমা কর ভাই, তুই আমাকে ক্ষমা কর।
ছি ছি নিখিলেশ ছি, আমার বন্ধু হয়ে তুই যে এত নিচু নেমে গেছিস এ আমি ভাবতে পারি না নিখিলেশ, এ আমি ভাবতে পারি না, ভাবতে পারি না। শঙ্কর, শঙ্কর, আপনার ভাবনার সঙ্গে না দেখা করেই আপনি চলে যাচ্ছেন, আপনার ভাবনার সঙ্গে দেখা করবেন না। ভাবনা হ্যাঁ, একবার আপনি দেখে যাবেন না আপনার ভাবনাটা। দেখে যাবো, দেখে যাবো। হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি দেখতে যাচ্ছি। দেবু, দেবু, এই দেবু, এদিকে একবার আয় তো বাবা। তুমি আমাকে ডাকছো মা? হ্যাঁ মানে আমি তোমাকে ডেকেছি। তুই তোর হরিলেটা আমার হাতে দিয়ে ওই ভদ্রলোককে একটা প্রণাম করতো। তুমি কে মা? তুমি সম্পর্কে তোর মামা। ও মামা, আমি তোর মামা রে বাবু, আমি তোর মামা, আমি তোর মামা। এত কাছে পেয়েও তোকে যে আমি আপন তোর কাছে করে নিতে পারিনি রে বাবা, আপন তোর কাছে দেখে নিতে পারিনি। মামা কেন কাঁদছে? কেন কাঁদছে রে বাবা? তুই যে এখনো মামাকে গান শোনাওনি। তুমি গান শুনবে মামা? তাহলে শোনো। চাঁদু মামা বলে দাও আমাকে রে, আমার বাবা যেন এত দূরে থাকে, এত দূরে থাকে। চাঁদু মামা এই ভয়ঙ্কর প্রশ্নের উত্তর দেওয়ার আমার কথা নেই। কথা নেই। তবে যদি কোনোদিন সেদিন আসে তাহলে তোর মামা ওই ঘর থেকে সেই প্রশ্নের উত্তর দেবে রে বাবা, উত্তর দেবে। আমি তোকে দেখে যাবো, দেখে যাবো। মামাটাও তো কাঁদতে কাঁদতে চলে গেল। তুমিও বসে বসে কাঁদছো। তোমাদের এত কান্না আসে কোথা থেকে? কান্না আসে ওই বেদনার শান্ত মহাসাগর থেকে। কান্না আসে ঘাসের উপরে কান্না আসে ঘাসের ওই গাছের শাখায়, ওই সুতো কাটা কুড়িটাকে আটকে থাকতে দেখতে। মা, দেখি সুখী শুনে সুখী রাত্রির বাতাসে বাতাসে দাদু, দাদু, শিগগির ফিরে এসো। আমার মা কাঁদছে। না, না রে দেবুটা। তুই তোর দাদুকে ডাকিস না রে দেবু। তুই একটু চুপ করে বস।
তোর বাবার নাম কি? ওর বাবার নাম দিলে আপনার দরকার কি? আরে আপনি রূপমি চাইলে কি হবে? আমি কিন্তু ওর বাবার নামটা জানি। তাহলে বলো আমার বাবার নাম কি? তোর বাবার নাম নিখিলেশ। বেরিয়ে যা জানোয়ার, এই মুহূর্তে থেকে বেরিয়ে যাও। আমি কিন্তু সে জানোয়ার নই, আমি হলাম সুন্দরবনের জঙ্গলে আমি ছোট্টবেলা বড় বুঝতে হবে, একবার ফেলে দেবো রে শয়তান। যখন গেমে গেছে সব মাছগুলো চেপিয়ে যাবে। দেখ সমুদ্র বাংলার কোথায় মাছগুলো সব চেপিয়ে গেলে এই নিতে হবে। কোথাটা দিল? মা, ওই লোকটা পুরো কুকুরটার মতো এরকম করছিল কেন? কুকুর গেমে যাওয়া মানেটা কি? এত কথা মনে জানা তোর দরকার কি? দাদু, আমার মা আমাকে কোনোদিন মানেনি। আজ আমাকে মারলো কেন? আজ আমাকে মারলো কেন? আমি দেবো। ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে একটা কয়লা বোমা পুকুরে আমার বাবাকে আমি ফাটিয়ে দিই। তারপর এই সমাজের কাছে চিৎকার করে বলি, বলো, মানুষ কেন আজ নারীরা বিপন্ন? এই সমাজের প্রতিনিধির কাছে চিৎকার করে বলি, বলো, সমাজের প্রতিনিধি, এই সমাজের মধ্যে এখনো পুরুষরা কেন নারীদের দিকে নরম দৃষ্টি দিয়ে তাকায়? এই সমাজের বুকে কেন নেমে আসে কারো অন্তরটা? উত্তর দাও, উত্তর দাও। দিন শেষ হয়ে রাত হতে আর বেশি দেরি এই মন্ত্রে নেই। তাই আমি জানতে চাই তোমার সাথে অনুরাগ কাটাতে কত দক্ষিণে দিতে হবে? সকালবেলা না বলে এসে হাজির। তা বাবু, এই ফুলের মালাটা হাতে করুন। তোমার মতো নষ্টা মেয়ে মানুষের সাথে রক্তরক্ত করবে, এই ফুলের মালা লাগে না মনে হয়? মালা লাগবে বাবু, কারণ আপনার পুরুষোচ্চার রাতে এই বন্ধুরানে অনেক মালা উপহার দিয়ে এসেছে। এই মালার প্রতিশোধ নিতেই তো আজ আমি এখানে এসেছি। কেন এসেছি বলে বাবু? যার নিজের প্রতিরোধ করার, যার নিজের প্রতিশোধের প্রতিরোধ করার ক্ষমতা নেই, তার প্রতিরোধের প্রতিশোধের কথা মনে হয় না। আরে যান যান যান, ভালো করে একবার বিশ্বাসের বর্ণ কথাটাকে ভুলে গেছে। সেই বর্ণ কথায় সেই বর্ণমতকে পুড়ে ছাই করে দিয়েছে তোমার মতো দরিদ্রহীনতা প্রথম। তাই তুমি যেমন আমাকে ঠকিয়েছ, তেমনি আমিও তোমার যৌবনে আমার দাঁত বসিয়ে দেবো। হিসাব লেখা সব সম্পদ আমি কিছুতেই আপনি আমাকে স্পর্শ করবে না। একটা কুমারী মেয়ের জীবনে ঝাঁপিয়ে পড়ে, তার মেয়ে ঝাঁপিয়ে পড়ে, একটা কুমারী মেয়ের কষ্ট করবেন না। বাড়ি মেয়ে তুমি তাও যদি একটা 6 বছরের ছেলের মা না ওই মঞ্জুরি 6 বছরের ছেলের মা নয়। কি বললেন? এগুলো যেগুলো না পড়ায় কবিকাল মেয়ে কুমারীকালের অবৈধ সন্তানকে পালন করছে আমার বই মঞ্জুরি। না না, হ্যাঁ, মঞ্জুরি আমাকে নিজের মুখে সব কথা বলেছে। কি হয়েছে? বলেছে ও
কি আপনার সাথে মনে হচ্ছে ধীরে ধীরে নিচে দিকে আসছে আমার পায়ে তোলার মাটিটা মনে হচ্ছে চলে যাচ্ছে আরো নিচের দিকে ওই কাকুর সামাজিক নাচি আপনার আছে এসে করছে তুমি তোমার ঠিক শাস্তি পেয়েছো তুমি তোমার উচিত শাস্তি পেয়েছো তুমি তোমার উচিত শাস্তি পেয়েছো দাদা ছবি আছে এই পৃথিবীতে ছবি আছে এই সত্যি কথা বলছি শোনো আমার জীবনের ভালোবাসার প্রথম এবং শেষ পুরুষ সমস্ত মিথ্যে কথাকে বিশ্বাস করে আমার সত্যি কথাকে অবিশ্বাস করে অবিশ্বাসের স্রোতে ভাসিয়ে দিয়ে আমার জীবনে ডেকে নিয়ে এসেছে তুমি